আজ বহরমপুরে ইউসুফ পাঠান লোকসভা ভোটের প্রচার তিনি শুরু করবেন বহরমপুরের তৃণমূল প্রার্থী হয়ে। ইউসুফ পাঠান গুজরাটের বড়দার ছেলে, তবে তিনি নিজে বলছেন কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘ 7 বছরের বেশি সময় খেলার সুবাদে পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে গিয়েছেন। বহরমপুর তার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, কারণ সেখানে রয়েছেন 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শেষ 26 বছর তিনি অপরাজিত। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা না করা হলেও ধরে নেওয়া হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী দাঁড়াচ্ছেন বহরমপুর কেন্দ্র থেকে। ফলে ইউসুফ পাঠানের কাছে অবশ্যই তার চ্যালেঞ্জের মতো। তিনি কলকাতায় নেমেও জানিয়ে দিয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কন্টেস্ট করা মানে যেন ভারত অস্ট্রেলিয়া ম্যাচ। বৃহস্পতিবার থেকেই জনসংযোগে নেমে পড়ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ক্রিকেটের 22 গজে অনেক 4 ছক্কা হাঁকিয়েছেন। এবার রাজনীতির ময়দানে 4 ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জ ইউসুফ পাঠানের কাছে। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, বহরমপুর। নজর কৃষ্ণনগরে বিজেপির বড় চমক। লোকসভা ভোটের মুখে দলে যোগ দিলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়। তবে কি মহুয়ার বিরুদ্ধেই প্রার্থী হচ্ছেন কৃষ্ণনগরের রানীমা? জেলার রাজনীতিতে নতুন সমীকরণ। রাজনীতিতে প্রবেশ করলেন কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা অর্থাৎ গৃহবধূ অমৃতা রায়। আর অমৃতা রায়ের এই রাজনীতিতে প্রবেশকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আগামী লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহামৈত্রর প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই করতে চলেছেন এই রাজ পরিবারের সদস্য অমৃতা রায়? আর তাকে ঘিরে হয়েছেন মানুষের নানান প্রশ্ন। অর্থাৎ গতকালকেই বিজেপিতে যোগদান করেছিলেন এই রাজ পরিবারের বধূ অমৃতা রায়। আর তাকে ঘিরে যেমন জেলা নেতৃত্ব যেমন উচ্ছ্বাসিত, তেমনি উচ্ছ্বাসিত রাজ্য নেতৃত্ব। শুধুমাত্র তার নামের তালিকা ঘোষণা হতে বাকি। আর তাকে ঘিরেই মানুষের মধ্যে রয়েছে উন্মাদনা। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। কংগ্রেস বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা ঘোষণা এখনো অনিশ্চিত। মহারাষ্ট্রের শরিক শিবসেনা এনসিপির সঙ্গে চূড়ান্ত বোঝাপড়ার জন্যই অপেক্ষা করছে কংগ্রেস। এদিকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হতে পারে 22শে মার্চ। ইতিমধ্যেই এক প্রস্তুত সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক সেরে ফেলেছে কংগ্রেস। সূত্র মারফত খবর, বাংলায় কত আসনের প্রার্থী দেওয়া হবে এবং সেই প্রার্থী কারা হবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যেহেতু অন্য রাজ্যের সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি, তাই প্রার্থী তালিকা ঘোষণা আটকে রয়েছে কংগ্রেসের। অপর দিক থেকে দফায় দফায় কোর কমিটি বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গ সহ প্রায় সবকটি রাজ্যের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপরেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের জন্য এখনও পর্যন্ত বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা আটকে রয়েছে। এদিকে ইতিমধ্যেই প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। ফলত শেষ মুহূর্তে কে প্রথম চাল দেয়, এখন রাজনৈতিক মহলের নজর থাকছে সেই দিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় CPS নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দিনহাটা কাণ্ডে কড়া কমিশন, প্রশাসনিক রিপোর্ট পৌঁছলো কমিশনে। দিনহাটা কাণ্ডে কড়া পদক্ষেপ নেবে কমিশন, তুঙ্গে জল্পনা। কোচবিহারে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে নজিরবিহীন মারপিট, সেই ঘটনার বিস্তারিত রিপোর্ট গিয়ে পৌঁছালো কেন্দ্রীয় নির্বাচন কমিশনে। এই গোটা ঘটনাকে মোটেও ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন, তাই তড়িঘড়ি রিপোর্ট চাওয়া হয়। জেলার পুলিশ সুপার এবং DM এর রিপোর্ট গতকালই গিয়ে পৌঁছায় রাজ্য নির্বাচন কমিশনে। সেখান থেকে নির্বাচন আধিকারিকের মাধ্যমে সেই রিপোর্ট দিল্লিতে গিয়ে পৌঁছায়। তবে গত দুদিন অশান্ত থাকার পর আজ কিছুটা হলেও শান্ত কোচবিহার। আজই নিজের মনোনয়ন জমা দেবেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। নতুন করে যাতে গণ্ডগোল না ছড়ায় তা রুখতে গোটা এলাকা জুড়ে কার্যত প্রচুর পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। অন্যদিকে গতকালই এলাকায় গিয়ে সত্যান্বেষণের পর আজ কলকাতা ফিরেছেন রাজ্যপাল বোস। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, কোচবিহার। অসম থেকে গ্রেফতার ইসলামিক স্টেটের ভারতীয় শাখার প্রধান হারিস ফারুকি। অসম পুলিশের বিশেষ বাহিনীর হাতে গ্রেফতার ফারুকি এবং আইসিসের আরও এক শীর্ষ নেতা অনুরাগ সিং। অসম STF এর হাতে আইসিসের 2 জঙ্গি। ভারতবর্ষে আইসিসের কার্যকলাপ পরিচালনা করেন যে 2 মাথা, তারাই এই 2 জঙ্গি বলে দাবি করেছে STF। মূলত
যে জায়গা থেকে এরা গ্রেপ্তার হয়েছে সেটি অসমের ধুবরী জেলার ধর্মশালা এলাকা। ধর্মশালা এলাকায় গতকাল ভোর রাতে এক অপারেশন চালায় অসম এসটিএফ, তাতেই ধরা পড়ে এই দুই জঙ্গি। মূলত অর্থ সংগ্রহ এবং আইসিসকে নতুনভাবে ঢেলে সাজাতে, সংগঠনের নতুনদের যোগদান করাতেই তারা জড়ো হয়েছিলেন বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। ভোট এলেই নেতাদের অভিমান কেমন বেড়ে যায়, তাই না? এই দেখুন, আমরা এবার যার কথা বলবো তার নির্বাচনী কমিটিতে নাম না থাকায় অভিমানী তিনি। অভিমানী কি কলকাতার মেয়র পরিষদ তারক সিং। বিতর্ক শুরু হয় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের জন্য তৈরি নির্বাচন কমিটির তালিকা নিয়ে। প্রকাশিত তালিকায় নাম ছিল না তারক সিংয়ের। এতে দক্ষিণ কলকাতার প্রবীণ তৃণমূল নেতা ক্ষোভ চেপে রাখেননি, যদিও পরে একটি তালিকা দেখিয়ে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস কুমার দাবি করেন তালিকায় নাম রয়েছে তারক সিংয়ের। অনেকে চেয়েছিলাম এমআইসি না হই, কিন্তু উনি বলেছিল করেছে। একটা ইয়াং ছেলের থেকে আমি মনে করি আমি ফিট আছি। আমি ঘুরে ঘুরে রাস্তায় নেমে কাজ করি। এখন সেটা দলের বিচার্য বিষয়, বা দল যা মনে করেছে, কে করেছে কি করেছে আমি জানিও না ভাই, বলতেও চাই না। যারা করলো তাদের হয়তো নিশ্চয়ই মনে হচ্ছিল যে আমি অযোগ্য লোক, তো সেই জায়গায় থাকা ভালো। আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি দুটো ভোটও জোগাড় করতে পারি, নিশ্চয়ই আমার ক্যান্ডিডেটের জন্য করবো। আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে তারক সিংয়ের নাম আছে কি নেই। আমি বলছি তারক সিংয়ের নাম আছে। আমি কোনো বিতর্কে যাব না। আমি কিন্তু একটা কথা বলি, যদি কেউ বলে থাকেন তারক সিংয়ের নাম নেই, আমি দেখিয়ে দিলাম তারক সিংয়ের নাম আছে। আমি আবার বলছি তারক সিংয়ের নাম আছে। তারক সিং ইলেকশন কমিটির মেম্বার।